নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প দহনকাল, কলমে রিমিতাকর। প্রায় ঘণ্টাখানেক হয়ে গেছে রুষা মায়ের ঘরে দরজার দিকে রয়েছে। ভেতরে সে কী করছে, কি ভাবছে, কিছুই বোঝা যাচ্ছে না। ঋষির পিসি, ছোট কাকিমা, এমনকি ছোট কাকা পর্যন্ত ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়ছেন। ঋষিও যে কিছুটা ভাবছে না তা নয়, তবে ঋষি এখন এই মুহূর্তে মায়ের শরীর নিয়ে বেশ চিন্তিত। হসপিটালে ডাক্তারের কথায় সে কোনো ভরসা পেল না। পৃথার আত্মীয় যে ডাক্তার মাকে এতদিন দেখে আসছেন, তাকে ঋষি বার দুয়েক ফোন করলো, কিন্তু তিনি ধরলেন না। হয়তো ব্যস্ত আছেন। তিনি ফোন করলে ঋষি তার সঙ্গে আলোচনা করবে। যদি মাকে তার নার্সিংহোমে শিফট করানো যায়, যা নিয়ে কথা বলবে। যাই হোক, 2:30 বাজতে যায়। ঋষি স্নান সেরে হবিষ্যি করতে ব্যস্ত হয়ে পড়ল। টেবিলে খাবার সাজিয়ে ছোট কাকিমা বললেন, সুজাতা, এবার রুষাকে ডাকো। আর কত দেরি করবে? সবাইকে খেয়ে নিতে হবে, বিকালে হসপিটালে যেতে হবে। সুজাতা একটু দ্বিধাগ্রস্ত হয়ে দরজার দিকে এগিয়ে গিয়ে নরম স্বরে ডাকল, রুষা, খাবার দিয়েছি, খাবি আয়। ভেতরে কোনো সাড়া পাওয়া গেল না। সুজাতা আবার ডাকল, এবারেও কোনো উত্তর এলো না। সুজাতা একটু ভয় পেয়ে বৌদির দিকে তাকায়, তারপর একটু জোরে দরজা ধাক্কা দিয়ে রুষাকে ডাকল। এবার ভেতর থেকে চাপা গলা ভেসে এলো, আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও। সে কি রে, সকালে তো জল খাবার পর্যন্ত খাসনি। আয় মা, তোর জন্য আমরা অপেক্ষা করছি। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, প্লিজ। রুষার গলার তীব্রতায় সুজাতা পিছিয়ে আসতে বাধ্য হলো। খাবার টেবিলের চেয়ারে এসে বসলো। ঋষি চটকার খাওয়া প্রায় শেষের দিকে। তিনি বললেন, সুজাতা, ছেড়ে দে, ও খেতে না চাইলে তুই ওকে খাওয়াতে পারবি না। তোরা দুজন খেয়ে নে। কি করে খাই বলো তো ছোটদা, এই মেয়েটা কিছুতেই কাউকে শান্তিতে থাকতে দেয় না। এখনও ঠিক করে বললো না ও যাবে নাকি যাবে না। ঋষি কিন্তু বলেছে রুষা চলে যাবে, তবে মায়ের এমন শরীর খারাপ, কি করবে কে জানে, কটায় বেরোবে, কি খেয়ে যাবে, কিছুই বলছে না। ঋষির ছোট কাকিমা ভাতে হাত দিয়ে বললেন, সুজাতা, বসে থেকো না, খেতে শুরু করো। বাড়ির এই অবস্থায় এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। মেজদির শরীরটা তো খুব একটা ভালো নয়। তাছাড়া হসপিটাল থেকে যখন তখন ফোন আসতে পারে। রাতের খাবার তো করাই আছে, রুষো খেতে চাইলে দিয়ে দেবে। নাও, শুরু করো। সুজাতার ভাতে হাত দিতে ইচ্ছে না করলেও দিতে হলো রুষার জন্য। মনটা খুঁতখুত করছে। রুষা খায় তো পাখির আহার, শুধু স্যালাড, সবজি, সেদ্ধ খেয়ে পেট ভরায়। কিন্তু আজ সকাল থেকে সে একদম না খেয়ে রয়েছে। যাই হোক, দুপুরে খাবার পরে সকালে একটু বিশ্রাম করলো। রুষা দরজা খুলল না। ইতিমধ্যে ঋষির সাথে ডাক্তারের কথা হয়েছে। তিনি এই মুহূর্তে শিফট করতে বারণ করলেন। আর কথার ভাঁজে ঋষিকে বলেই দিলেন যে চিকিৎসা শাস্ত্রে এই অসুখে আর বিশেষ কিছু করার নেই। অসুস্থ নার্ভকে সুস্থ করা যায় না, তবে পেশেন্টকে খুব সাবধানে রাখতে হবে। পৃথা এদিকে ছটফট করছে। ছেলে মেয়ে স্কুলে গেছে, তারা ফিরলে তাদের খেতে দিয়ে সে এ বাড়িতে ঋষির কাছে আসবে। সকালে ঋষির সাথে কথা বলে সে পরম নিশ্চিন্ত হয়েছিল। রুষা মায়ের দায়িত্ব স্বেচ্ছায় নিচ্ছে। সেন্টারের লোক যাবতীয় দেখাশোনা করবে, তাদের কেবল মাঝে মধ্যে একটু দেখা দিলেই হবে। ঋষি বলে গেল রুষার কথা মেনে নেবে, কারণ যেভাবেই হোক রুষাকে তার ছেলের কাছে পাঠাতে হবে। কিন্তু কোথা থেকে কি যেন ঘটে গেল। ফোনে বার দুয়েক সে ঋষির সাথে কথা বলেছে, শাশুড়ির শরীরের খোঁজ খবর নিয়েছে, কিন্তু ঋষির ব্যস্ততার মধ্যে সে রুষার কথা জিজ্ঞেস করার সুযোগ পায়নি। ফোনে বারবার বিরক্ত না করে তাই সে ঠিক করেছে যত তাড়াতাড়ি সম্ভব ঋষির কাছে পৌঁছবে। বিকেল 5টায় পৃথা এসে পৌঁছালো। ঋষি তখন হসপিটালে যাওয়ার জন্য রেডি। সুজাতা চা করে দিয়েছে, সে চা খাচ্ছে। সাদা ধুতি চাদরে ঋষি এতদিন বাড়িতেই ছিল, তাই বিশেষ অসুবিধা হয়নি। কিন্তু এই পোশাক পরে হসপিটালে যাতায়াত সত্যিই মুশকিল। তাছাড়া সকালে ঋষি লক্ষ্য করেছে হসপিটালের সবাই কেমন যেন করুণার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। হয়তো ভেবেছে বিপদ যখন আসে এইভাবেই হয়তো উপর্য পুরী হয়ে আসে। সত্যি তো, তাই শুধু বাহ্যিক পোশাকে নয়, বাবার মৃত্যুর 4 দিনের মধ্যে মায়ের হসপিটালে ভর্তির ঘটনা ঋষিকে যেন ভেতরে ভেতরে চুরমার করে দিচ্ছে। বাবা চলে যাওয়ার পর 4টে দিনও সে মাকে ভালো রাখতে পারল না। মা ঠিক কতক্ষণ অজ্ঞান হয়েছিল কে জানে। ঋষি অন্য কাউকে দোষ দেওয়ার আগে বারবার নিজের ত্রুটি নিয়ে একটু বেশিই ভাবে। অদ্ভুত হীনমন্যতায় একা কষ্ট পেতে থাকে। এবারেও সে নিজেকে অপরাধী ভাবছে। পৃথাকে দেখে ঋষি একটু অবাক হয়ে বলল, পোপের আজ কোচিং নেই? ছিল, কিন্তু পাঠালাম না।
বাড়িতে পড়াশোনা করুক, না হলে আমার এখানে আসা হতো না। এত বড় ঘটনা ঘটে গেল, সকাল থেকে আসতেই পারলাম না। আমি হসপিটাল যাচ্ছি, তুমি কি যাবে? যদিও গিয়ে কোনো লাভ নেই, আইসিইউতে মাত্র একজন ঢুকতে পারবে। আমি বলি কি কারোর যাওয়ার দরকার নেই, আমি একাই যাই। ছোটকা বাধা দিলেন। তিনি প্যান্ট শার্ট পরে রেডি হয়ে নিয়েছেন। বললেন, ঋষি, তোর একা যাওয়ার ঠিক হবে না, চল আমি যাচ্ছি। চলো। যাওয়ার আগে ঋষি পিসির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, রুষা দুপুরে কিছু খেয়েছে? যাওয়ার কোনো কথা কি বলেছে? না রে, সেই যে ঘরে দরজা দিয়ে এখনও বার হয়নি। যাকে ড্রাইভারকে বলে রেখেছি, আমার আসতে দেরি হলে ওকে বলো বাবার গাড়িটা যেন নিয়ে যায়। 11টায় ফ্লাইট, মানে ওকে 8টায় বেরোতেই হবে। পৃথার পায়ে পায়ে ঋষির কাছে এগিয়ে আসে, একটু ইতস্তত করে নিচু গলায় বলল, তুমি রুষাকে বলে দিয়েছ তো? ওর কথা মেনে নিচ্ছ? মা এখানেই থাকবে, ও যেন আজ অবশ্যই ফিরে যায়। চটি পড়তে পড়তে ঋষি অবাক হয়ে বলল, মা এখন কি করে একা থাকবে? অবশ্যই এই ঘটনার আগে আমি রুষাকে বলেই দিয়েছি মা আমার ফ্ল্যাটে থাকবে। আমি আর অন্য কারোর কথা ভাবতে পারছি না। ও যাক না যাক, মা আমার কাছে থাকবে। ঠিক আছে, বেরিয়ে পড়লাম। ঋষি আর ঋষির ছোট কাকা লিফটের দিকে এগিয়ে গেল। পৃথা অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে। তার স্বামীর হঠাৎ 180 ডিগ্রি ঘুরে যাওয়ার কারণ সে বুঝতে পারল না। পৃথা, ভেতরে এসো, চা করেছি। ছোট কাকিমার ডাকে পৃথার সম্বিত ফিরল। একরাশ প্রশ্ন তার মাথায় ঘা দিচ্ছে। ঋষি কে কি বলবে তার মাথায় আসছে না। তাছাড়া সে জানে শুধু মা বাবা নয়, পরিবারে যে কোনো কারোর অসুস্থতায় ঋষি পাল্টে যায়। সুস্থ না হওয়া পর্যন্ত কেমন একটা ঘোরের মধ্যে থাকে। তাই তার সাথে এখন এসব নিয়ে কথা বলে কোনো লাভ নেই। পৃথা, কি ভাবছো? চা খাও। পৃথা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। চায়ের কাপে চুমুক দিয়ে বলল, রুষা ঘর থেকে এখনো একবারও বেরোয়নি? না, সেই বেলা 1টায় ঘরে ঢুকেছে। 5টা তো বেজে গেল। কাকিমা, ও কি আজ যাবে? কি জানি বাপু, তোমার ননদটি তার 5টা মেয়ের মতো নয় যে জোর করে দরজা খুলতে বলবো আর যাবে কি না জিজ্ঞেস করবো। তোমার কাকু তো রাগে ফেটে পড়ছে, খালি বলছে আমার মেয়ে হলে চাপকে সিধে করে দিতাম। এসব একদম সহ্য করতে পারে না। পৃথা যেন অথই সাগরে পড়ল। শ্বশুর মশাইয়ের কাজ বাকি, তার মধ্যে শাশুড়ি মা হসপিটালে ভর্তি হলো। এদিকে রুষা চলে গেলেও সমস্যা, আবার থাকলেও অনেক সমস্যা। ঋষি একা কি করবে সে বুঝে উঠতে পারছে না। টাকা পয়সার ব্যাপারটা তো আছেই। ঋষি এবার অফিস থেকে মেডিক্লেমের টাকা বিশেষ পাবে কিনা সন্দেহ। বাবার জন্য প্রচুর খরচ হয়ে গেছে। এদিকে বাবার পেনশন নেই, তবে মোটা অঙ্কের টাকা ফিক্সড আছে। এবার হয়তো সেগুলোতে হাত পড়বে। নানা রকম চিন্তায় পৃথা একেবারে অস্থির হয়ে পড়ল। ঘড়িতে প্রায় যখন 6টা, ঘরের দরজা খুলে রুষা বেরিয়ে এলো। রুষার পিসি, ছোট কাকিমা, পৃথা উৎসুক হয়ে চোখে তার দিকে তাকায়। রুষা এগিয়ে এসে পিসিকে বলল, পিপি কফি হবে? তাহলে খেতাম। সুজাতা একেবারে অস্থির হয়ে পড়ল। আমি এক্ষুনি করে দিচ্ছি, তার সাথে 2 পিস পাউরুটি দিই। খিদে পেয়েছে তো তোর? না না, শুধু 2টো বিস্কুট দাও, 7টায় ডিনার করে নেব। ডিনারে কি আছে? ভাত রুটি সব আছে, কি খাবি বল? 2টো রুটি আর 1 বাটি ভেজিটেবল স্যুপ দিও। আচ্ছা, আর যাচ্ছিস তো? কেন, তোমাদের সুবিধা হয়? সুজাতা সন্তানসম ভাইজির মুখে এই ধরনের কথা আশা করেনি, তবু নিজেকে সামনে নিল। মেয়েটা সারাদিন না খেয়ে আছে, তাই হয়তো মাথার ঠিক নেই। সুজাতা চুপ করে গেল। রুষা আরও একবার সকালের মুখের দিকে তাকিয়ে নিল। তারপর বলল, আমাকে আজ যেতেই হচ্ছে, উপায় থাকলে থেকে যেতাম। ছোট কাকিমা বললেন, না না, তুই নিশ্চিন্তে যা, আমরা সবাই এখানে আছি তো, মায়ের জন্য টেনশন করিস না, মা ঠিক হয়ে যাবে। রুষার ঠোঁটের কোণে এক নিদারুণ ব্যঙ্গের হাসি ফুটে উঠল। বাবার সময় তো তোমরা সবাই ছিলে, লাভ কি হলো? পৃথার কান গরম হয়ে উঠেছে। রুষার এই ধরনের অভিযোগের সুর পৃথার সহ্য হয় না। বিপদের সময় রুষা নিজে উপস্থিত থাকবে না, অথচ যারা থাকবে তাদের প্রতি তিলমাত্র কৃতজ্ঞতা সে কখনো দেখায় না, বরং ভুল ত্রুটি ধরতেই ব্যস্ত হয়। রুষা মায়ের ঘরে ঢুকে আবার দরজা বন্ধ করল। ঘণ্টাখানেক পর রুষা তৈরি হয়ে নিজের বিশাল একটা ট্রলি ব্যাগ ঠেলে ঘর থেকে বেরোলো। তারপর রান্নাঘরের দিকে এগিয়ে যায়। পিপি, আমার খাবারটা দাও। সুজাতা সব তৈরি করে রেখেছিল, সাথে সাথেই টেবিলে সাজিয়ে দিল। রুষা খেতে বসে গেল। ঠিক এই সময় কলিং বেল বেজে উঠল। পৃথা দরজা খুলে দেখল ঋষি আর তার ছোট কাকা এসেছে। রুষাকে রেডি হয়ে খেতে দেখে ছোট কাকা যেন নিশ্চিন্ত হলো। এগিয়ে এসে বললেন, রুষা, ড্রাইভারকে বলা আছে এক্ষুনি চলে আসবে। রুটির টুকরো মুখে দিয়ে রুষা গম্ভীর স্বরে বলল, লাগবে না, আমি ক্যাব বুক করে নেব।
বাড়িতে গাড়ি থাকতে ভাড়া গাড়ির দরকার কি? রুষা হাত থামায়। ধীরে ধীরে ছোটকা, দাদা, বৌদি, পিসি, কাকিমা সকলের দিকে তাকায়। রুষার থমথমে মুখ এবং স্থির দৃষ্টি কেমন যেন ভয়ের বাতাবরণ তৈরি করলো। খুব শান্ত গলায় রুষা বলল, এই বাড়ি, এই পরিবার, কোনো কিছুর সাথে আজ থেকে আমার আর কোনো সম্পর্ক রইল না। বাবা চলে গেছে, আমি জানি না মাও আর বেশি দিন নেই। মায়ের কোনো রেসপন্সিবিলিটি যখন আমায় দেওয়া হলো না, তখন ইন ফিউচার আমাকে যেন কোনো কিছুতে না ডাকা হয়। সবাই চুপ। রুষার এই কথায় কি উত্তর দেওয়া যায় তাদের জানা নেই। কেবল ঋষির মনে হলো তার পায়ের তলা থেকে মাটিটা সরে গেল। আজ কিছুক্ষণ আগে ডাক্তার পরিষ্কার বলে দিয়েছে মন শক্ত করতে, মায়ের কন্ডিশন ভালো না। এই পেশেন্টের কোনো অপারেশন এখন করা যাবে না, অথচ অপারেশন না হলে ভালো হবার কোনো চান্সও নেই। পৃথা কিছুক্ষণ সময় নিয়ে বলতে শুরু করলো, রুষা, কিছু মনে কোনো একটা কথা তোমাকে না বলে থাকতে পারলাম না। তোমাকে কিন্তু কেউ চলে যেতে বলছে না, তুমি কিন্তু সম্পূর্ণ নিজের ইচ্ছেতে চলে যাচ্ছ। তবে আমি মনে করি মায়ের কথা যদি সত্যিই ভাবতে, তুমি কিন্তু আজ থেকে যেতে পারতে। পৃথার কথাগুলো না শোনার ভান করে রুষা উঠে পড়ল। বেসিনে হাত ধুয়ে এসে পিসির মুখোমুখি দাঁড়ালো। তারপর প্রণাম করে বলল, পিপি, তোমার সঙ্গে আমার হয়তো আর কোনোদিনও দেখা হবে না। তুমি ভালো থেকো। সুজাতার কেমন যেন বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। একটা নিটোল পরিবারের চূর্ণ বিচূর্ণ হওয়ার শব্দ সে যেন পেল। রুষার জন্য তার মায়া হলো। কাছে এগিয়ে রুষা কাছে টেনে নেয় সুজাতা, মাথায় হাত বুলিয়ে দেয়। ছি মা, অমন কথা বলতে নেই। মা বাবা চিরকাল কারোর থাকে না রে, কিন্তু তোর দাদা, বৌদি, ভাইপো, ভাইজি সবাই তো আছে, এই বাড়িটা আছে। মায়ের জন্য মন খারাপ হলেই চলে আসবি, তবে একা নয়। এবার যখনই আসবি ছেলেকে নিয়ে আসবি কিন্তু। রুষা মৃদু হেসে ছোটকার দিকে এগিয়ে গেল। পাশাপাশি দাঁড়িয়ে ছোটকা এবং কাকিমাকে রুষা পায়ে হাত দিয়ে প্রণাম করল। ছোটকা রুষার মাথায় হাত রাখেন। শুভবুদ্ধির উদয় হোক। রুষা, আমরা আছি, তুই চিন্তা করিস না, সাবধানে যা। দুহাত দূরে ঋষি দাঁড়িয়ে আছে। রুষা কিন্তু সেদিকে গেল না। মেন দরজার দিকে এগিয়ে গেল, মোবাইলে কি যেন টাইপ করলো এবং ক্যাব ড্রাইভারের সাথে কথা বলে নিল। তারপর সে ট্রলি টেনে মেন দরজা দিয়ে বেরিয়ে সোজা লিফটের দিকে এগিয়ে গেল। ঋষি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে, আর তার পা দুটো যেন স্থবির হয়ে পড়ছে। ইচ্ছে থাকলেও সে রুষার হাত দুটো ধরে অভিমান ভাঙিয়ে সস্নেহে কাছে টেনে নিতে পারল না। হয়তোবা ফেলে আসা জীবনের অভিজ্ঞতা থেকে ঋষি এখন বুঝেছে সবাই কাটকাতে নেই। যে স্বেচ্ছায় চলে যেতে চায় তাকে ছেড়ে দিতে হয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।